আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীদের রিকোয়েস্টের ওয়েটে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। কোশ্চেনগুলোর আমরা কিভাবে সহজ সমাধান করতে পারি আমরা সেদিকে দৃষ্টিপাত রাখবো, সেদিকে কাজ করব। আমরা কোশ্চেনগুলো আমরা সমাধান করি। প্রথম কোশ্চেন 1, NH2 NP4 when n equal to 2। যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস করে কোন সূত্র প্রযোজ্য দেখাও। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এই ধরনের ইলেকট্রন বিন্যাস দেখব, যখন আমরা NH2 NP4 বলবো, আমরা খুব সহজ করতে পারি NH2 NP4 n equal to। প্রিয় শিক্ষার্থী, এগুলো আসলে বেসিক জিনিস। আমরা সবাই ইলেকট্রনিক কনফিগারেশন সিস্টেম জানি। আমরা কবিতার মাধ্যমেও একটা যে কোনো মোডের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি। আমরা অবশ্যই পারি কিভাবে বলবো, আমরা একটা কবিতার মাধ্যমে শিখেছিলাম। আমরা সেটা একটু চর্চা করলে আমরা যে কোনো মূল্যে ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। এখানে আমরা কি দেখতে পাই 2s2 2p4। তো এটাকে যদি আমরা পূর্ণ করে লিখলে আমরা কি হয়, পূর্ণভাবে 1s2 2s2 2p। ইলেকট্রন কতটা, 2 যোগ 4 সেখানে কয়টি, 8টি। 8টি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস প্রিয় শিক্ষার্থী? নিশ্চয়ই 8 ইলেকট্রন বিশিষ্ট মৌল। 8টি ইলেকট্রন বিশিষ্ট মৌল হচ্ছে অক্সিজেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যখন অক্সিজেনের যখন ইলেকট্রন বিন্যাস করব, অক্সিজেন আমরা 8 লিখে করবো 1s2 2s2 2p। প্রিয় শিক্ষার্থী, এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বলতে আমরা কোনটাকে বুঝবো? আমরা এগুলোকে বুঝবো যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বলতে। সর্বশেষ আমরা তাহলে আমরা এটাকে যদি আমরা এইভাবে স্পিন দিয়ে লিখতে চাই, s কে লিখলাম, আমরা 1s কে লিখলাম, এখানে আমরা 2s কে লিখলাম, এখানে আমরা 2p কে লিখলাম। কেমন? প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি পিতে কয়টা ইলেকট্রন? পিতে আমরা জানি পি এতে 3টে অরবিটাল, px py pz। কেমন? তাহলে আমরা কি এখানে এস এ যেহেতু দুইটা, আমরা হুন্ডের সূত্র অনুসারে জানি প্রথমে ইলেকট্রন একটি প্রবেশ করবে, কেমন? পরবর্তীতে ইলেকট্রন যেটা আসবে সেটা বিপরীত ভাবে আসবে, একটা আসবে দুইটা। সেক্ষেত্রে এখানে 4টা ইলেকট্রন, তো 4টা ইলেকট্রন আমরা প্রথমে আমরা যেহেতু পি অরবিটাল 3টা, আমরা 3টে ভাগ করব। আমি প্রথমে একটা দিলাম, তারপর একটা দিলাম, একটা দিলাম, ক্রমান্বয়ে পরেরটা কিভাবে আসবে, পরেরটা কোনটা, অষ্টমটা কিভাবে আসবে, অষ্টমটা আসবে এইভাবে। এটাকে আমরা কিভাবে শিখবো? এখান থেকে আমরা কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করব? এখান থেকে আমরা আইডেন্টিফাই করব তাদেরকে। তাহলে এটা ছিল কত, পঞ্চম। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল পঞ্চম ইলেকট্রন, এটা ছিল ষষ্ঠ ইলেকট্রন, এটা ছিল সপ্তম ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে অষ্টম ইলেকট্রন। কেমন? তাহলে আমরা বলতে পারি, দেখতে পাই যে অষ্টম ইলেকট্রনটি কোন অরবিটালে, 2px অরবিটালে বিপরীত স্পিনে প্রবেশ করেছে। অতএব এটা হুন্ডের সূত্র মেনে চলে। এখান থেকে আমরা কি বলবো? আমরা দেখতে পাই অষ্টম ইলেকট্রনটি কোন ইলেকট্রন? আমরা দেখতে পাই, অতএব আমরা দেখতে পাই অষ্টম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে? 2px অরবিটালে প্রবেশ করেছে। 2px অরবিটালে প্রবেশ করেছে। অরবিটালে প্রবেশ করেছে মানে কোন স্পিনে? বিপরীত স্পিনে
প্রবেশ করেছে। যেহেতু বিপরীত স্পিনে, হ্যাঁ, আমরা এটা কোন সূত্র মেনে চলবে বলবো, সেক্ষেত্রে আমরা বলবো হতে হুন্স সূত্র, হুন্স রুল মেনে চল। প্রিয় শিক্ষার্থী, আমরা ইলেকট্রোবিন্যাসটা করে আমরা যখন ইলেকট্রনগুলোকে আমরা স্পিন আকারে দেখবো, আমরা তখন এইভাবে বলতে পারবো যে কোন সূত্র মেনে চলে, এটা এটা স্পিন, এটা 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 হুন্সের সূত্র মেনে চলে। হুন্সের সূত্রটা কি আমরা ভালোভাবে জানি। আমরা জানি যোজ্যতা স্তরের অরবিটালগুলো, ইলেকট্রনগুলো অরবিটালে এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকে। আমরা এইভাবে অযুগ্ম, আর যখন পরবর্তীতে ইলেকট্রনটা আসে তাপমাত্রা ভিত্তিতে তারা এখানে বিপরীত স্পিন অবস্থান করবে। আসলে অনেক শিক্ষার্থীর প্রশ্ন করে আসলে এটা বিপরীত স্পিন কেন হবে। এই যে প্রথম স্পিন যেটা ছিল, প্রথম স্পিন বলতে প্রথম ইলেকট্রন, এটা কততম ইলেকট্রন, পঞ্চম ইলেকট্রনটা ছিল আমরা দেখিয়েছি। আর এই যে কোন ইলেকট্রন, অষ্টম ইলেকট্রনটা। যেহেতু স্পিন বলতে একটি স্পিন বলতে একটি ইলেকট্রনকে বোঝায়, অষ্টম স্পিন বলতে সেটাকে অষ্টম ইলেকট্রনটাকে বোঝায়। আমরা অবশ্যই জানি ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রনকে কি করে, নিঃসন্দেহে রিপালস করে, বিকর্ষণ করে, সেহেতু এরা অবশ্যই নিঃসন্দেহে এরা বিপরীত স্পিনে থাকবে বা প্রবেশ করবে। কোয়েশ্চন 2, প্রশ্ন 2, প্রশ্ন 2, ইলেকট্রন কিউ, উদ্দীপকের ইলেকট্রনটির কণিক ভরবেগ কত? উদ্দীপকের ইলেকট্রনটির কণিক ভরবেগ কত? প্রিয় শিক্ষার্থী, এই ধরনের প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসতে দেখা যায়। এখানে একটা কথা বলা হচ্ছে উদ্দীপকের ইলেকট্রনটি। প্রিয় শিক্ষার্থী, এখানে সবাই একটু বড় করে এই জায়গায় উদ্দীপকের ইলেকট্রনটি, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই এটা কোন কক্ষপথের ইলেকট্রন। এটা হচ্ছে যে আমরা n=1 প্রথম কক্ষপথের ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি। তাহলে কণিক ভরবেগের ফর্মুলাটা আমরা কি জানি? প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি কণিক ভরবেগের বোরের তত্ত্ব থেকে আমরা শিখেছি কণিক ভরবেগ ইকুয়াল টু n ইন্টু h/2 পাই। কেমন? আমরা এখান থেকে বলতে পারবো কণিক ভরবেগ h/2 পাই এর অখণ্ড গুণিতক। যেহেতু এখানে প্রথম কক্ষপথ বলছে, ইলেকট্রনটা আমরা প্রথম কক্ষপথে রেখে যাই, সেটা আমরা উদ্দীপক অনুসারে আমরা কি লিখবো? এখানে উদ্দীপক মতে আমরা কি লিখবো? কণিক ভরবেগ equal to 1 into h/2 পাই। কেমন? 1 into h/2 পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা h এর মান লিখবো আমরা 6.626 into 10 to the power minus 34 আর্ক সেকেন্ড। এটা আমরা জুল সেকেন্ড, এটা আমরা কি লিখবো? জুল সেকেন্ড। আর 2 into সেক্ষেত্রে 5 এর মান আমরা কত লিখবো? 3.141 আমরা যখন ক্যালকুলেশন করব আমরা কত পাবো? 1.05 into 10 to the power minus 34 জুল সেকেন্ড আমরা পাবো। প্রিয় শিক্ষার্থী, এই যে কণিক ভরবেগ বের করতে বলছে, কণিক ভরবেগ, আমরা কণিক ভরবেগকে চাইলে আমরা লিখতে পারি, আমরা mvr দিয়েও লিখতে পারি, equal to 1.05 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে প্রশ্নগুলো সলভ করতে পারি। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, সবাই লিখে নাও, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের কারণ। প্রিয় শিক্ষার্থী, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের কারণ। Question 3. Question. ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের কারণ। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি ইলেকট্রন যদি
অরবিটালে পূর্ণ থাকে, তবে তার স্থিতিশীলতা অনেক বেশি থাকে। কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় থাকলে তার স্থিতিশীলতা তার স্থিতিশীলতাও তার স্থিতিশীলতা 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 থাকে। কিন্তু আংশিক পূর্ণ অবস্থায় থাকলে ডাক্তার 1 মিনিট উপরে উঠো, 1 মিনিট, অসুবিধা নাই, 1 মিনিট উপরে উঠো না। আংশিক পূর্ণ অবস্থায় থাকলে তার স্থিতিশীলতা সবচেয়ে কম থাকে, তাই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে আরো একটু খুব সহজে আমরা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। যেমন আমরা সবাই জানি, ডি অরবিটাল পূর্ণ থাকা মানে D10, আর ডি অরবিটাল অর্ধপূর্ণ মানে D5, আর ডি অরবিটাল আংশিক পূর্ণ মানে আমরা কত বলবো, D1 থেকে 4 এবং কত এবং D6 থেকে 9। শিক্ষার্থী, আমরা বলবো এদের মধ্যে যখন আমরা তুলনা করব, সবচেয়ে সুস্থিতিশীল হচ্ছে D10, তার চেয়ে কম সুস্থিতিশীল হচ্ছে D5। সবচেয়ে যেহেতু এটাকে আংশিক পূর্ণ বলা হয়, এটাকে বলা হয় যে পূর্ণ অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ, এটাকে বলা হয় যে অর্ধপূর্ণ, এটাকে বলা হয় যে আংশিক পূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে বলতে পারবো, যখন অরবিটাল ইলেকট্রন দ্বারা 100% পূর্ণ থাকে তখন সে সবচেয়ে সুস্থিতিশীল হয়, আর যখন অর্ধপূর্ণ হয় তার চেয়ে একটু কম সুস্থিতিশীল হয়, আর যখন আংশিক পূর্ণ হয় তার স্থিতিশীলতা থাকে না। এই জন্য মৌলগুলো আংশিক পূর্ণ থেকে অর্ধপূর্ণ হয়ে অথবা অর্ধপূর্ণ হয়ে থেকে পূর্ণ হয়ে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, সুস্থিতিশীলতা অর্জন করতে চায়। আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা মৌল পরিবেশে সুস্থিতিশীল হিসেবে থাকতে চাই, তাই এই ধরনের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ডি কেন, এখানে আমরা পি অরবিটাল দিয়ে এটা দেখাতে পারি। পি পূর্ণ মানে আমরা সবাই জানি P6, পি অর্ধপূর্ণ হবে মানে P3, আর পি আংশিক পূর্ণ হবে P1,2, 1,2, 4 এবং 5। এইভাবে আংশিক মানে P1 হলে এটাকে আংশিক পূর্ণ বলা হবে, P2 হলে এটাকে আংশিক পূর্ণ বলা হবে, P4 হলে এটাকে আংশিক পূর্ণ বলা হবে, P5 হলে এটাকে, প্রিয় শিক্ষার্থী, আংশিক পূর্ণ বলা হবে। কোয়েশ্চন 4, এরপরে কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি। এরপরে কোয়েশ্চন হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি কোয়েশ্চন আমরা, এরপরে কোয়েশ্চন P4, কপারের ইলেকট্রন বিন্যাস, কপার, এরপর হচ্ছে অরামের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখতে চাই। প্রথম হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, কপার আমরা জানি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। কপার এর ইলেকট্রন বিন্যাস, কপার 29। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি, আমরা যে কবিতাটা শিখেছিলাম ওই কবিতার মাধ্যমে আমরা স্বাভাবিকভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। আমরা জানি কপার ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস করে, তাই আমরা কপারকে খুব একটা টেকনিক প্রয়োগ করে আমরা কাজটা করব। আমরা জানি কপার যেহেতু 29, আমরা প্রথমে এখানে আর্গনকে দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, এখানে আর্গন মানে কটা চলে গেল,
আর্গন মানে 18 চলে গেল, এরপর 3d আসবে, 4s আসবে। কেমন? তাহলে 18 এখানে যদি আমি 5 দিই, 18 পাশে কত হয়ে গেল? 18 পাশে কত হয়ে গেল? 18 পাশে প্রিয় শিক্ষার্থী এখানে 4 দিই, সরি এই যে ক্রোমিয়ামটা তাহলে আমরা করে ফেলি একসাথে। ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামটা হয়ে গেল এখানে 1 হয়ে গেল। কত হলো? 18 পাশে কত হলো? 18 পাশে 23, 23 একে 24। অনুরূপভাবে আমরা কপারটা একটু করে ফেলি। কপার প্রিয় শিক্ষার্থী কপার 29। এখানে আমরা কপারের কাছাকাছি ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় মৌল কোনটা? কপারের কাছাকাছি ইনার্ট বা নিষ্ক্রিয় মৌল হচ্ছে যে আমরা লিখবো আর্গনকে লিখবো আমরা, আর্গনকে লিখতে পারি আমরা, আর্গনকে লিখবো। এরপর আমরা কি লিখবো? আমরা 3d 10 দিব, 4s1 দিব। তো শিক্ষার্থী আমরা একটু টেকনিক প্রয়োগ করলে আমরা এখান থেকে জিনিসটা বুঝতে পাই। দেখা যাচ্ছে জিনিসটা প্রায় সেম। এই যে আমরা ক্রোমিয়াম এবং কপারকে আমরা খুব টেকনিক্যালি আমরা মাথায় রাখবো, আর্গন দিয়ে দিব। এরপর আমরা 3d 4s, এখানে 3d এবং কত? 4s। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কত বলতে পারি? তাহলে 18, 28, 28 29। তাহলে আমরা এখানে আমরা বলবো কপারের সাথে কি থাকে? ডি এবং 4s থাকে। আমরা যখন ওই ফর্মুলা ওই সূত্রটা প্রয়োগ করবো, তাহলে আমরা খুব সহজে লিখে শুধু ইলেকট্রনটা বসিয়ে দিলে আমরা কপার এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস, আমরা কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে করতে পারবো। ইলেকট্রন বিন্যাসটা শিক্ষার্থী তোমরা জানো নবম দশম আসে, 11 12তে আসে, বোর্ড পরীক্ষাতে এগুলো আসে। এরপর অরাম 72, এগুলো ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। এগুলোতে শিক্ষার্থীদের আর পরীক্ষাতে ওগুলো আসে যেগুলো ব্যতিক্রম ধর্মী, সেইগুলো আসে। কোয়েশ্চন কত? 5। কোয়েশ্চন 5 নাকি কোয়েশ্চন? হ্যাঁ কোয়েশ্চন, কোয়েশ্চন 5। অরাম 79 অরাম 79 এর ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী একটু দেখো, অরামের পাশেই, অরামের আগের ইনার্ট এলিমেন্ট কোনটা? আমরা ইনার্ট এলিমেন্ট দিয়ে করে ফেলবো। আমরা অরাম 79 লিখলাম। আমরা জেনন এক্সি কে দিয়ে করে ফেলবো। আমরা জানি এক্সি আমরা 54 হিসেবে জানি। এরপর আমরা করবো এখানে 5d দিব, 5d দিব, 6s দিব। এরপর কত দিব? আমরা 4f দিব। প্রিয় শিক্ষার্থী 4f আমরা কয়টা দিব? আমরা 14 ইলেকট্রন দিয়ে দিব। এরপর আমরা s এ কয়টা ইলেকট্রন দিব? আমরা s ইলেকট্রন একটা দিব। 5d তে আমরা 10 ইলেকট্রন দিয়ে দিব। তাহলে আমরা কত দেখতে পাই? আমরা তাহলে এখানে আমরা দেখতে পাই 54, এটা যোগ করবো, ইলেকট্রন যোগ করলে আমরা কত পাবো? 79 ইলেকট্রন প্রিয় শিক্ষার্থী আমরা পেয়ে যাব। একটু প্র্যাকটিস করলে এই জিনিসটা একটু সবচেয়ে টেকনিক্যাল, এটাকে তোমরা 3টা স্টার দিয়ে রাখো। সবচেয়ে ঝামেলা সবচেয়ে হয় শুধু এটাতেই, কারণ এখানে ল্যান্থানাইড মৌল আছে, এই কারণে এটাই। হ্যাঁ, এরপরে কোয়েশ্চন হচ্ছে যে ইলেকট্রন 3d এবং 4s এর মধ্যে ইলেকট্রন কোনটিতে প্রবেশ করবে এবং কেন? 3d এবং 4s। 3d কোয়েশ্চন 6, কোয়েশ্চন 6, 3d ও 4s এর মধ্যে ইলেকট্রন কোনটিতে আগে প্রবেশ করবে এবং কেন? আগে প্রবেশ করবে এবং কেন? প্রিয় শিক্ষার্থী আমরা আবহাওয়া সূত্র হতে জানি যে অরবিটালের n+l এর মান কম, n মানে আমরা সবাই জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা, l মানে আমরা অবশ্যই জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে সমষ্টি যার কম, ইলেকট্রন আগে ওই অরবিটালে প্রবেশ করবে। আমরা কি লিখবো? আমরা জানি কোন অরবিটালে n+l এর মান যদি কম হয় তবে ইলেকট্রন আগে ওই অরবিটালে প্রবেশ করবে। শিক্ষার্থীর এই সূত্রটা আমরা জানি, কোন অরবিটালের n+l এর মান কম। আমরা n মানে এখানে কি জানি? আমরা n মানে এখানে জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমরা এল আমরা জানি এজিমিউটাল কোয়ান্টাম নাম্বার, এজিমিউটাল কোয়ান্টাম নাম্বার। প্রিয় শিক্ষার্থী আমরা এটা জানি। আমরা একটু দেখতে পারি 3D এর ক্ষেত্রে কি হবে, তারপর এখানে 4s এর ক্ষেত্রে কি হবে। প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখতে চাই। এক্ষেত্রে n+l, এটার ক্ষেত্রে n+l। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে করতে পারি, এখানে যেহেতু 3D তাই আমরা n এর মান কত বলতে পারি, 3D আমরা n এর মান 3 বলতে পারি, d এর ক্ষেত্রে n এর মান কত বলতে পারি 2। এখানে আমরা 5 দেখতে পাই। এখানে আমরা কত দেখতে পাই 4+, s এর ক্ষেত্রে l এর মান 0, 4। যার কম ইলেকট্রন কার শক্তি কম, এখান থেকে আমরা 4s এর n+l এর মান কম, হ্যাঁ, কে অপেক্ষা, d অপেক্ষা। অতএব ইলেকট্রন আগে 3D এর পরিবর্তে 4s অরবিটালে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থী এরকম বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে এরকম কম্পারিজন দেখা যায়। প্রিয় শিক্ষার্থী এটা পারার জন্য আমি আরেকটা সূত্র বলে দিচ্ছি। আরেকটা সূত্র হচ্ছে এই যে n+l এর মান যার কম ইলেকট্রন আগে সে অরবিটালে প্রবেশ করবে। আমরা আরেকটা সূত্র আমরা জানি, এই যে n+l এর মান যদি সমান হয়ে যায়, যদি n+l এর মান সমান হয়, মনে করো এখানে 5 আসলো, এখানে কত আসলো 5 আসলো, তখন যার n এর মান কম ইলেকট্রন আগে ওই অরবিটালে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থী এই সূত্রটা তোমরা লিখে রাখো, এটা তোমাদের কাজে আসবে। সূত্র 2 n+l এর মান যদি সমান হয়ে যায়, সমান হয়, তবে যার n এর মান কম ইলেকট্রন আগে ওই অরবিটালে প্রবেশ করবে, ওই অরবিটালে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থী এটা দিয়েও আমরা এরকম অনেকগুলো প্রশ্নের আমরা উত্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থী যার n+l এর মান যদি সমান হয়ে যায়, তবে যার 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 কি যার n এর মান কম ইলেকট্রন আগে ওই অরবিটালে প্রবেশ করবে। একটা কোশ্চেন হচ্ছে যে ম্যাগনেসিয়ামের, এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন, ম্যাগনেসিয়ামের সর্বশেষ দুটি ইলেকট্রনের সংখ্যার জন্য কোন সূত্র মেনে চলে, সর্বশেষ দুটি ইলেকট্রন এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কেমন হবে ম্যাগনেসিয়ামের সর্বশেষ দুটি ইলেকট্রনের জন্য, ম্যাগনেসিয়ামের সর্বশেষ দুটি ইলেকট্রনের জন্য n+l এর মান কেমন হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই পারো এবং জানো জিনিসটা, n+l এর মান 4টি কোয়ান্টাম সংখ্যার মান। এটা কোন সূত্র আমরা জানি, এটা পাউলিস এক্সক্লুসিভ প্রিন্সিপল, পাউলির বর্জনীতি। প্রিয় শিক্ষার্থী পলির বর্জনীতি আমরা সূত্রটা কেমন জানি, পলির বর্জনীতির সূত্র আমরা আমাদের নিশ্চয় তোমাদের মনে আছে। আমরা কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন 8, ম্যাগনেসিয়ামের সর্বশেষ দুটি ইলেকট্রনের জন্য সর্বশেষ দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত এবং কেন। প্রিয় শিক্ষার্থী এগুলো, এই প্রশ্নগুলো বুয়েটে আসতে দেখা যায়, এগুলো বুয়েটে আসে, ডিইউতে আসে, সিইউতে আসে, সবগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসতে দেখা যায়। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। তাহলে আমরা এটা কোন সূত্র, এটা আমরা সবাই জানি পাউলির বর্জনীতি। আমরা এটাকে মনে রাখার জন্য 1 to 4 দিয়ে আমরা বলবো, 1 দিয়ে বলবো একটি পরমাণু, 2 দিয়ে বলবো দুইটি ইলেকট্রনের, 4 দিয়ে বলবো 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না, কখনোই একই হতে পারে না। শিক্ষার্থী 3টে একই হলো, কখনোই 4টা একই হতে পারে না। আমরা এটাকে কিভাবে বলবো, তাহলে ম্যাগনেসিয়াম 12 কে আমরা একটু দেখি। ম্যাগনেসিয়াম 12 কে আমরা একটু ইলেকট্রন কনফিগারেশন করবো। আমরা প্রথমে তাহলে আমরা কত লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে লিখবো 1s2 2s2 2p 1s2 2s2 2p6 3s2 প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ দুইটি ইলেকট্রন, কেমন আমাদের সর্বশেষ দুইটি ইলেকট্রন বলতে কোন দুটি ইলেকট্রনকে বোঝাচ্ছে, এই যে সর্বশেষ দুইটি ইলেকট্রন, এটাকে আমরা বলবো সর্বশেষ দুইটি ইলেকট্রন। এই যে সর্বশেষ দুইটি ইলেকট্রন, কেমন এটাকে আমরা বলবো সর্বশেষ দুইটি ইলেকট্রন ক্ষেত্রে কার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান বলতে প্রিয় শিক্ষার্থী আমরা কি জানি, আমরা n কে জানি,
আমরা এল কে জানি, আমরা এম কে জানি, আমরা এস কে জানি, বের করতে হবে। এবং কার ক্ষেত্রে এখানে কয়টা ইলেকট্রন? দুইটি ইলেকট্রন। তাহলে আমরা আমরা এই যে দুইটি ইলেকট্রনকে আমরা 11তম ইলেকট্রনকে আমরা আমরা 11তম ইলেকট্রনকে আমরা E1 বলবো, আমরা 12তম ইলেকট্রনকে আমরা কি বলবো? E2 বলবো। সেক্ষেত্রে আমরা বলবো যে 11তম ইলেকট্রনের জন্য E1 ফর ফার্স্ট ওয়ান, প্রথম ইলেকট্রন বা 11তম ইলেকট্রনের জন্য আমরা কি বের করবো? N এর মান, L এর মান, M এর মান, S এর মান। সেক্ষেত্রে আমরা এখান থেকে বের করবো, তাহলে যেহেতু 3s2 তে 11তম ইলেকট্রন হবে 3s1, তাহলে আমরা N এর মান কত বলবো? 3 বলবো। সেক্ষেত্রে আমরা L এর মান কত বলবো? আমরা L এর মান কত বলবো? আমরা L এর মান বলবো আমরা N এর মান আমরা L এর মান কিভাবে জানি? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে 0 থেকে n-1 পর্যন্ত আমরা বলবো, যেহেতু s অরবিটাল, সেহেতু আমরা এখানে বলে দিব, আমরা এখানে 0 বলবো। m এর মান আমরা জানি -l থেকে 0 সহ প্লাস l এর মান আমরা জানি -l থেকে 0 সহ প্লাস l। তাহলে আমরা এখানে 0 লিখবো। আমরা যেহেতু 11তম ইলেকট্রন আমরা প্লাস হাফ বলবো। আমরা এবং E2 এর জন্য আমরা দ্বিতীয় ইলেকট্রন জন্য আমরা কি বলবো? তাও আমরা n এর মান কত বলবো? আমরা n এর মান 3 বলবো, যেহেতু 3s2। তাহলে আমরা বলবো 12তম ইলেকট্রন, l এর মান আমরা 0 বলবো, m এর মান ওইটার মতো 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে -হাফ। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা দেখতে পাই এই যে সর্বশেষ দুটি ইলেকট্রনের জন্য এই তিনটি মান সমান হলেও চতুর্থ মানটি কখনো সমান নয়। এটা কোন সূত্র মেনে চলে? এটা হচ্ছে যে পাউলিস এক্সক্লুসিভ প্রিন্সিপাল। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সাথে যেসব প্রশ্নগুলো বলেছিলাম, অন্যান্য প্রশ্নগুলো তোমরা ঠিক একই নিয়ে পারবে। আমি 10 নম্বর প্রশ্নটা একটু বলে দিচ্ছি। L = 2 হলে সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন? L = 2 হলে L = 2 হলে L = question 10, L = 2 হলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তাহলে সেক্ষেত্রে L = 2, L = 2 হলে আমরা জানি N = আমরা কত বলবো? N = আমরা নিশ্চয়ই 3 বলবো। N = আমরা কত বলবো? 3 বলবো। তাহলে L = কত বলবো? আমরা 2 বলবো। L = আমরা 2 বলবো। আর L = 3 মানে L = 2 মানে কোন অরবিটাল? আমরা অবশ্যই জানি, এটা d অরবিটাল, L = 2 মানে কোন অরবিটাল? L = 2 মানে কোন অরবিটাল? d অরবিটাল। আমরা সবাই জানি d অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে? 10টা থাকে। তো এই শিক্ষাতে আমরা এখন সেটা এখানে প্রুফ করার চেষ্টা করব। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সূত্র কত? 2 × 2l + 1। তাহলে আমরা কত লিখব? 2 × l এর মান কত লিখব? 2 লিখব, 2 + 1। তাহলে 2 × 4 + 1, 2 × 5 = 10। তাহলে d কত হবে? 10 হবে। তো শিক্ষার্থী, এইভাবে আমরা যে কোনো প্রশ্নের আমরা উত্তর করতে পারবো। আমরা একটু বেসিক জিনিসগুলো বুঝে করলে আমরা জিনিসটা খুব সহজে পারবো। 12তম প্রশ্ন হচ্ছে যে 11তম প্রশ্ন, কোন অরবিটালটি সম্ভব, কোন অরবিটালটি সম্ভব নয়? কোশ্চেন 11। কোশ্চেন 11 হচ্ছে যে 11, তার মানে 2D এবং 3F কোনটি সম্ভব, কোনটি সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা এটা খুব সহজে আমরা এখন দেখতে পারবো। আমরা দেখবো এখানে আমরা n এর মানটা একটু আমরা দেখতে চাই। n এর মান আমরা জানি, এখানে এটা ক্ষেত্রে n এর মান কত হবে? n এর মান হবে 2, n এর মান কত হবে? 3 হবে। তাহলে n এর মান 2 হলে আমরা l এর মান ডিটারমাইন করব। এটা ক্ষেত্রে আমরা এখন l এর মান কত পাবো? আমরা এখান থেকে আমরা l এর মান ডিটারমাইন করব। কেমন? l এর মান কত হবে? l এর মান আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত। আমরা সবাই জানি সূত্র এটা, 0 থেকে 2-1 পর্যন্ত। তার মানে 0 থেকে 1, তার মানে 0 এবং 1, 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল। যেহেতু কোন কক্ষপথ? 2, দ্বিতীয় কক্ষপথ 2s এবং 2p। আর এখানে আমরা l এর মান কত জানি? 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে 0 থেকে 3-1 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, 0,1,2, তার মানে s, এটা p, এটা d।
যেহেতু কোন কক্ষপথ, যেহেতু তৃতীয় কক্ষপথ, সেহেতু 3s, 3p, 3d। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার প্রশ্ন ছিল যে 2d সম্ভব হবে নাকি সম্ভব নয়, আমরা এটাকে বলবো সম্ভব নয়। এবং 3f প্রিয় শিক্ষার্থী আমরা এখানে বলবো, এটা বলবো সম্ভব নয় প্রিয় শিক্ষার্থী। কেমন? কারণ আমরা সবাই জানি s হলে 0 হয়, p হলে 1 হয়, d হলে 2 হয়, f হলে 3 হয়। এই বেসিক জিনিসটা যদি আমরা ক্লিয়ার করি, আমরা সবকিছু ইনশাআল্লাহ খুব সহজে সমাধান করতে পারবো। কেমন? অনুরূপভাবে কোন অরবিটালটি সম্ভব হবে, কোন অরবিটালটি সম্ভব হওয়া এবং না হওয়ার কারণ আমরা কোশ্চেন নং 12 আমরা খুব সহজে 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারি। কোশ্চেন 12 আমরা নাম্বার 1 বলবো যে n এর মান যদি l অপেক্ষা বড় হয় তাহলে অরবিটালটি সম্ভব নয়। নাম্বার 2 বলবো n নট ইকুয়াল টু l, n এর মান যদি n নট ইকুয়াল টু l হলে অরবিটালগুলি কি নয়, সম্ভব নয়। অরবিটাল সম্ভব না হওয়ার কারণ হচ্ছে যে এই দুটো কারণ, অরবিটাল সম্ভব না হওয়ার কারণ। তাহলে এই দুইটা কথা n মানে আমরা সবাই জানি n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা বলবো n এর মান l অপেক্ষা যদি বড় হয়, n এর মান যদি l অপেক্ষা বড় হয় তাহলে কখন অরবিটালটি সম্ভব নয়। এবং n এবং l যদি সমান না হয়, n এবং l যদি সমান না হয় তাহলে আমরা বলবো অরবিটাল দুটি কি নয়, সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমরা একটু চর্চা করে ইনশাআল্লাহ এগুলো কি তোমরা খুব বেশি বেশি চর্চা করলে তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা উজ্জ্বলতার স্বাক্ষর রাখতে পারবে। সবাইকে ভালোভাবে পড়াশোনা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করলাম। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি চর্চা করবে। সবার জন্য শুভকামনা রেখে প্রিয় শিক্ষার্থী আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।